হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি বাংলাদেশের অতি প্রাচীন ও পুরনো একটি কেল্লা লালবাগ কেল্লায়। আজকে এই লালবাগ কেল্লার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আপনাদের অবগত করব এবং লালবাগ কেল্লাটি সম্পূর্ণরূপে ঘুরে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই লালবাগ কেল্লাটি ঢাকা শহরের লালবাগ এলাকায় অবস্থিত। এই লালবাগ কেল্লায় প্রবেশ করার জন্য আপনাকে টিকিট ক্রয় করতে হবে। লালবাগ কেল্লায় প্রবেশের জন্য টিকিট জনপ্রতি 30 টাকা করে। লালবাগ কেল্লায় প্রবেশের সময় কেল্লার সামনে একটি বিশাল গেট দেখতে পাবেন এবং গেটের সামনে কিছু নিরাপত্তা কর্মী রয়েছে। এই নিরাপত্তা কর্মীগুলোকে আপনি টিকিট দেখানোর মাধ্যমে কেল্লার মধ্যে প্রবেশ করতে পারবেন। প্রায় 350 বছরের পুরনো এই স্থাপনাটি মুঘল স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল নিদর্শন। এর সঙ্গে জড়িয়ে আছে প্রেম, বেদনা, অসমাপ্ত স্বপ্ন এবং রাজনৈতিক কূটনীতির নানা অধ্যায়। আজকে আমি এই কেল্লার নির্মাণ, স্থাপত্য, ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক গুরুত্ব এবং বর্তমান অবস্থার দিকগুলো বিশদভাবে তুলে ধরব। 17শো শতাব্দীর দ্বিতীয়ার্ধে মুঘল সাম্রাজ্য যখন শীর্ষ অবস্থানে, তখন বাংলার রাজনৈতিক কেন্দ্র ছিল ঢাকা। সম্রাট আওরঙ্গজেবের তার জামাতা এবং সুবাহদার মোহাম্মদ আজম শাহকে বাংলায় প্রেরণ করেন 1678 সালে। আজম শাহ ঢাকা এসে একটি নতুন প্রশাসনিক দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন। সেই সময় ঢাকা ছিল বাণিজ্যিকভাবে সমৃদ্ধ নগরী। পর্তুগিজ, ডাচ, ইংরেজি, ফরাসি বণিকরা এখানে আসত। তাই একটি শক্তিশালী দুর্গ নির্মাণ ছিল অত্যন্ত জরুরি। 1678 সালে বুড়িগঙ্গা নদীর তীরে শুরু হয় এই দুর্গ নগরীর নির্মাণ। নামকরণ করা হয় আওরঙ্গাবাদ দুর্গ। তবে পরে জনগণের মুখে মুখে প্রচলিত হয় লালবাগ কেল্লা, কারণ কেল্লাটি ঢাকা শহরের দক্ষিণ পশ্চিমে লালবাগ এলাকায় অবস্থিত। কেল্লার নকশায় মুঘল সাম্রাজ্যের দিল্লি, আগ্রা ও ফতেহপুর সিক্রির স্থাপত্যের অনুকরণ দেখা যায়। আজম শাহ কিছুদিনের মধ্যেই সম্রাটের নির্দেশে দিল্লি ফিরে যান, ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যায়। পরে বাংলার সুবাহদার শায়েস্তা খান দায়িত্ব নেন। তবে 1684 সালে তার কন্যা পরিবিবির মৃত্যুর পর তিনি এই দুর্গকে অশুভ মনে করেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। এজন্যই লালবাগ কেল্লা আজও অসমাপ্ত মুঘল দুর্গ নামে পরিচিত। লালবাগ কেল্লার ভিতরে রয়েছে 3টি প্রধান স্থাপনা। 1 নম্বর হলো পরিবিবির সমাধি। এটি মার্বেল পাথরে নির্মিত একটি সমাধি, যা কেল্লার কেন্দ্রে অবস্থিত। গম্বুজাকৃতির ছাদ ও ভেতরে সাদা মার্বেলের শবাধার রয়েছে। কথিত আছে পরিবিবি ছিলেন শায়েস্তা খানের মেয়ে। তার অকাল মৃত্যুতেই কেল্লার অসমাপ্তির কারণ। দ্বিতীয়টি রয়েছে কেল্লার মসজিদ। মোগল স্থাপত্যশৈলীর 3 গম্বুজ বিশিষ্ট সুন্দর মসজিদ। আজও এখানে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করে। এর খিলান, অলঙ্করণ ও নকশা মুঘল স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ। তৃতীয় রয়েছে দরবার হল বা হাম্মামখানা। সুবাহদারদের বসবাস, সভা এবং অতিথি আপ্যায়নের জন্য এটি ব্যবহার হতো। এখানে গরম পানির স্নানাগার বা হাম্মামখানা ছিল, যা তখনকার মুঘল ঐশ্বর্যের প্রতীক। এছাড়া কেল্লার চারপাশে রয়েছে উঁচু প্রাচীর, ফটক, বাগান ও খাল। মুঘল যুগে ঢাকা ছিল বাংলার প্রশাসনিক রাজধানী। লালবাগ কেল্লার নির্মাণের উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও সামরিক শক্তি প্রদর্শন, কিন্তু অসমাপ্তির কারণে এটি পূর্ণাঙ্গ দুর্গ হয়ে উঠতে পারেনি। পরবর্তীতে নবাবদের আমলে কেল্লাটি ব্যবহারিক গুরুত্ব হারায়, তবে প্রতীকী গুরুত্ব বজায় থাকে। মুঘলদের দুর্বলতার পর ইংরেজরা বাংলার নিয়ন্ত্রণ নেয়।
লালবাগ কেল্লা তখন প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে। ব্রিটিশ শাসনামলে কেল্লার ভেতরে সেনা ব্যারাক স্থাপন করা হয়। পাকিস্তান আমলেও এটি অবহেলিত ছিল। স্বাধীনতার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর কেল্লার দায়িত্ব নেয়। বর্তমানে এটি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি দর্শনার্থী এখানে আসে। এটি অসমাপ্ত স্বপ্নের একটি প্রতীক, যেখানে এক রাজকীয় পরিকল্পনায় কন্যার মৃত্যুর বেদনায় থেমে যায়। স্থাপত্য শৈলীতে এটি মুঘলদের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের সাক্ষী। আধুনিক বাংলাদেশের মানুষকে এটি স্মরণ করিয়ে দেয় আমাদের ঐতিহ্য কত সমৃদ্ধ। কেল্লার ভেতরে রয়েছে পরিচ্ছন্ন বাগান, হাঁটার পথ, বসার জায়গা। রাতে বিশেষ আলোকসজ্জায় কেল্লা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। শিক্ষার্থীদের জন্য এটি ইতিহাস জানার এক উন্মুক্ত শিক্ষালয়। দর্শনার্থীরা একদিকে মুঘল স্থাপত্য উপভোগ করেন, অন্যদিকে বাংলার অতীত গৌরব স্মরণ করেন। লালবাগ কেল্লার চারদিকে প্রাচীর ঘিরে রয়েছে, যা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। এটি প্রায় 25 থেকে 30 ফুট উঁচু এবং যথেষ্ট পুরু, যাতে শত্রুর আক্রমণ ঠেকানো যায়। পূর্ব দিকে প্রধান প্রবেশদ্বার অবস্থিত। এর উপরে খিলানাকৃতি নকশা, পাশেই ছিল প্রহরীদের জন্য ঘর। এখানে নদীর দিকে মুখ করে থাকায় অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা ছিল। দিল্লির লাল কেল্লা বা আগ্রার দুর্গের সঙ্গে তুলনা করলে দেখা যায় লালবাগ কেল্লা ছোট হলেও একই ধরনের সামরিক প্রতিরক্ষা শৈলী বহন করেছে। তাছাড়া মুঘল স্থাপত্যের সমাধি সাধারণত সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হতো। ঢাকায় সহজলভ্য হওয়ায় এখানে ইট ও চুন ব্যবহার হয়েছে, তবে শৈলী তাজমহলের অনুরূপ। সমাধির ভেতরে একক কক্ষ, উপরে অর্ধগোলাকার গম্বুজ, দেয়ালে ফুল পাতার নকশা খোদাই। এটি শুধু একটি সমাধি নয়, বরং লালবাগ কেল্লার অসমাপ্ত ইতিহাসের প্রতীকও বলা যায়। মুঘল স্থাপত্যের চারবাগ শৈলী অর্থাৎ 4 ভাগে বিভক্ত বাগান খুবই জনপ্রিয়। এখানে সুপরিকল্পিত বাগান ছিল, যেখানে ফুল গাছ, ছোট পুকুর ও ফোয়ারা থাকত। রাজকীয় অতিথিদের মুগ্ধ করার জন্য এটি ব্যবহার করা হতো। লালবাগ কেল্লার সঠিক প্রতিষ্ঠাতা, সময়রেখা ও নির্মাণ তথ্য নিয়ে ঐতিহাসিক দলিলে কিছু ভিন্নতা আছে। অনেকে প্রিন্স মোহাম্মদ আজমকে নির্মাণের সূচনাকারী বলে থাকলে আর কেউ শায়েস্তা খানের ভূমিকায় প্রধান বলে দেখে থাকেন। সতেরোশো শতকের বঙ্গ অংশে মুঘল প্রশাসন জোরালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছিল। তৎকালীন সময়ে ঢাকা ছিল বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। নদীমাতৃক ভূখণ্ড ও বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় এটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। মুঘল চাহিদা অনুযায়ী শক্তি বর্ধনের জন্য দুর্গ ও কেল্লা নির্মাণ করা নিয়ত এক কৌশল। লালবাগ কেল্লার মতো দুর্গগুলো শুধুমাত্র সামরিক উদ্দেশ্যেই নয়, এগুলো ছিল প্রশাসনিক আসন, প্রশাসকদের আবাসস্থল ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের কেন্দ্র বটে। লালবাগ কেল্লা রাস্তার পথ ধরে বড় আয়তাকার পার্শ্বভাগে গঠিত। চারপাশে প্রাচীর, ভেতরে বাড়িঘর, মসজিদ, সমাধি ও অন্যান্য আবাসিক ও প্রশাসনিক অবকাঠামো। কেল্লার মেঝে, জানালা, মসজিদ মিনার, শোভা গম্বুজ ও বাঁশি ছক সবই মুঘল স্থাপত্যভঙ্গির প্রতি অনুরণিত। সাধারণত কেল্লা উপাদানগুলোতে স্থানীয় ইট ও সিমেন্টের বদলে সিমেন্ট মিশ্রিত চুন ব্যবহার করা হতো এবং গাছগাছালি, ঝর্ণা, চৌকাঠ ইত্যাদি সৌন্দর্যবর্ধক হিসেবে রাখা হতো। লালবাগ কেল্লা নিয়ে বহু লোককথা প্রচলিত। সবচেয়ে প্রসিদ্ধ কাহিনী হলো পরী বিবির মর্মান্তিক মৃত্যু। এখানে বলা হয়, কেল্লার নির্মাণকালে পারি মারা যান এবং শায়েস্তা খান অত্যন্ত শোকাহত হয়ে কাজ বন্ধ করে দেন। এর কারণে কেল্লা কখনোই পূর্ণাঙ্গ হয়নি। একই সঙ্গে আছে বৃহৎ প্রেত বা রহস্যময় রাত্রি কথা। স্থানীয়দের মধ্যে কিছু লেগেছে যে রাতের বেলায় কেল্লা প্রাঙ্গণে অদ্ভুত নীরবতা
ও ছায়াময় ঘটনা ঘটে। ঐতিহাসিক ও লোকতাত্ত্বিক মিশেলে এসব কাহিনী কেল্লার রহস্যময়তা বাড়ায় এবং পর্যটকদের আগ্রহ করে তোলে। 1700 শতকে যাত্রা শুরু হওয়ার পরে কোনো কারণে, যেমন রাজনৈতিক আপদ বা ব্যক্তিগত শোক বা সামরিক অনিশ্চয়তা, কাজ বন্ধ থাকে। বিভিন্ন সময়ে স্থানীয় বা প্রাদেশিক সংঘাতগুলো কেল্লার নিরাপত্তা আহত করে থাকতে পারে, তবে ব্যাপক উল্লেখিত কোনো বড় যুদ্ধ কাহিনী নেই। এটাই ছিল বেশি প্রশাসনিক ও আবাসিক দুর্গ হিসেবে ব্যবহৃত। ব্রিটিশ শাসন আমলে ও পরবর্তীকালে কেল্লার ধ্বংসাবশেষ রক্ষণাবেক্ষণের নানা পর্যায়ে গেছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশও সংরক্ষণের উদ্যোগ ব্যপ্ত হয়েছে। লালবাগ কেল্লা কেবল পুরনো ইট পাথরের সংকলন নয়, এটি ঢাকার সামাজিক স্মৃতি, সংস্কৃতি ও ইতিহাসের কেন্দ্র। বিবাহ, নাটকীয় উপস্থাপনা বা স্থানীয় উৎসব অনুষ্ঠানে কেল্লার ব্যবহার ঐতিহ্যগত। পর্যটক, গবেষক ও শিক্ষার্থীরা এখানে এসে মুঘল বাংলার জীবনধারা, শিল্প ও স্থাপত্য সম্পর্কে ধারণা লাভ করেন। স্থানীয়দের মধ্যে কেল্লা পরিচিত স্থান। স্কুল কলেজের শিক্ষা ভ্রমণ, ইতিহাস শিখন ও সামাজিক সম্পর্ক গঠনের স্থান হিসেবে ব্যবহৃত হয়। বর্তমান যুগে লালবাগ কেল্লার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। নদীমুখী এলাকায় উচ্চ আর্দ্রতা ইটের স্থায়িত্বকে প্রভাবিত করে। আধুনিক ঢাকার বর্ধিত জনসংখ্যা, যানজট ও গৃহ নির্মাণ কেল্লার চারপাশে চাপ সৃষ্টি করেছে। পর্যটক ও মানুষের চাপ, নিয়মিত পর্যটক প্রবাহ কেবল ইতিবাচক নয়, কখনো কখনো অবহেলা বা অনিয়ন্ত্রিত কার্যক্রম ক্ষতি করতে পারে। সরকারি সংরক্ষণ সংস্থা, আর্কিওলজিক্যাল বিভাগ ও স্থানীয় এনজিও সংস্কৃতি দপ্তরের চেষ্টায় সংরক্ষণ প্রকল্প চলছে। অংশগুলো স্থায়ীভাবে রিকনস্ট্রাকশন, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের আওতায় রাখা হয়। পরিবেশ সচেতনতা ও পর্যটক নিয়ন্ত্রণ উন্নত করতে হলে আরও পরিকল্পিত কৌশল যথেষ্ট পরিমাণে দরকার। লালবাগ কেল্লা বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। চারপাশে নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ টিকিট কাউন্টার, গাইড সেবা ইত্যাদি রয়েছে। পুরনো প্রাচীর, দালান ও বাগানগুলোকে পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে। বিশেষ করে পরিবিবির সমাধি ও মসজিদের চারপাশে পরিবেশকে উন্নত করা হয়েছে। পুরো কেল্লার ভেতরে শোভাময় বাগান, ফুল গাছ, সবুজ লন এবং হাঁটার পথ তৈরি করা হয়েছে, যা ভ্রমণকারীদের জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে। ঢাকার ব্যস্ত নগরের মধ্য হলেও কেল্লার ভেতরে প্রবেশ করলে এক ধরনের প্রশান্তি ও শান্ত পরিবেশ অনুভূত হয়। অনেকে এখানে এসে ছবি তোলে। ফটোগ্রাফারদের কাছে এটি একটি জনপ্রিয় স্পট। পরিবারের সদস্যরাও ও ছোটরাও এখানে ঘুরতে আসে। সন্ধ্যায় বাগানের পাশে বসে অনেকেই সময় কাটান। অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফরে এখানে আসে এবং এই লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে জানে। লালবাগ কেল্লায় ঘুরতে এসে দর্শনার্থীরা পেয়ে থাকেন ইতিহাসের ছোঁয়া। যারা ইতিহাসে আগ্রহী তারা কেল্লার প্রতিটি অংশ দেখে মুগ্ধ হয়। পরিবিবির সমাধি, মসজিদ, দেওয়াইন আম অর্থাৎ হাম্মামখানা সবকিছু তাদের কাছে অতীতের কাহিনী জাগিয়ে তোলে। এখানে রয়েছে বিনোদন ও অবসরের সময়। কেল্লার ভেতরে খোলা জায়গায় থাকা অনেক পরিবার বা বন্ধু-বান্ধব মিলে অবসর সময় কাটায়। বিশেষ করে সন্ধ্যায় পরিবেশটা অনেক সুন্দর লাগে। এখানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি দুটোই বেশ জনপ্রিয়। অনেকে এখানে এসে ব্লগ বানায়, মডেল ফটোগ্রাফি করে বা শুধু প্রকৃতি ও স্থাপত্যের ছবি তোলে। এখানে শুক্রবার ও ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় থাকে। অনেকে পিকনিকের মতো আয়োজন করে এখানে বেড়াতে আসে। এই লালবাগ কেল্লার মধ্যে একটি সুবিধাও রয়েছে, আবার অসুবিধা রয়েছে। সুবিধাটা হলো
সহজে প্রবেশ করা যায়, সবুজ পরিবেশ, ঐতিহাসিক আবহ, টিকিট মূল্য অনেক সাশ্রয়ী। আর অসুবিধাটা হচ্ছে ভিড় বেশি হলে শান্ত পরিবেশ কিছুটা নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে আশেপাশে ট্রাফিক জ্যামের কারণে ভ্রমণকারীদের ভোগান্তির পোহাতে হয়। বিদেশি পর্যটকরা এটি ঢাকার অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে দেখে। স্থানীয়রা বলেন, ঢাকায় এসে লালবাগ কেল্লা না দেখলে ইতিহাস জানা অসম্পূর্ণ থেকে যায়। এটি ঢাকার কোলাহল থেকে একটু ভিন্ন অভিজ্ঞতা দেয়, যেন এক টুকরো মুঘল যুগের ছোঁয়া দেয়। পরিশেষে আজকের দিনে লালবাগ কেল্লা কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং এটি ঢাকার মানুষের কাছে ইতিহাস, বিনোদন ও সংস্কৃতির এক মিলনস্থল। দর্শনার্থীরা এখানে এসে ইতিহাসের সৌরভ যেমন পান, তেমনি শান্ত ও সুন্দর পরিবেশে অবসর কাটানোর সুযোগ পান।